হ্যালো বন্ধুরা, আমার ছোট ছোট বাচ্চারা সবাইকে গুড মর্নিং। তোমাদের আজকে আমি যে সাবজেক্টটা বোঝাবো সেটা হচ্ছে ক্লাস 5-এ সিবিএসসি বোর্ডের সায়েন্স সাবজেক্ট। আমরা প্রতিদিন একটা একটা করে সাবজেক্ট এর এক একটা করে চ্যাপ্টার আমরা এখানে এক্সপ্লেন করব। প্রথম আমরা শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে সায়েন্সের ক্লাস সিবিএসসি বোর্ডের ক্লাস 5-এর ফার্স্ট চ্যাপ্টার। সেটা হচ্ছে ফুড, হেলথ অ্যান্ড ডিজিজ। ফুড, ফুডটা কি? ফুড হচ্ছে খাবার। এবার খাবার আমরা সবাই খাই। যেমন ধরো, আমরা কেউ বলবে আমি ভাত খাই, কেউ বলবে আমি ডাল খাই, কেউ বলবে আমি তরকারি খাই, কেউ বলবে আমি মাছ খাই, কেউ বলবে মাংস ভালোবাসি। তো ফুড আমরা সবাই খাই, বাচ্চা বড় সবাই। কেউ বলবে আমি ফ্রুটস ভালোবাসি, কেউ বলবে আমি বিরিয়ানি ভালোবাসি, কেউ বলবে আমি পাস্তা ভালোবাসি। বাট ফুড একটা এমন জিনিস যেটা আমরা সবাই খাই। বাট ফুডটা আমাদের বডিতে, আমাদের শরীরে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করছে সেটা খুব ইম্পর্টেন্ট। কেন? যদি আমরা ভালো ফুড খাই বা হেলদি ফুড খাই তাহলে আমরা হব হেলদি। আর যদি আমরা আনহেলদি ফুড খাই, যেমন ধর জাঙ্ক ফুড, যেমন ধর পিৎজা, যেমন বার্গার, আমাদের ফেভারিট যেগুলো, সেগুলো যদি খাই তাহলে আমাদের বডি আস্তে আস্তে খারাপ হতে থাকবে। মানে কেউ মোটা হয়ে যেতে পারি, আনহেলদি, মানে বিভিন্ন রকম রোগ ডিজিজ বারবার করে অ্যাটাক করছে, এরকম হয়ে যেতে পারে। তো এই জন্য ফুডটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবার আসছে, যদি আমরা ফুডটা ভালো খাই তাহলে আমরা হেলথ পাবো, মানে হেলদি বডি পাবো, যেটা আমাদের সব কাজে লাগবে। তো ফুড আমরা কি করে চয়েস করব যে কোনটা হেলদি ফুড কোনটা আনহেলদি ফুড? কয়েকটা নাম আমরা জানি, যে পিৎজা বার্গার এগুলো খেতে নেই, আর ভেজিটেবলস খেতে হয়, ফ্রুটস খেতে হয়। কিন্তু কেন, ওয়াই? কারণটা কি? কারণটা হচ্ছে, একটা ফুডের মধ্যে বা যে ফুডগুলোর মধ্যে কতগুলো পার্টিকুলার নিউট্রিয়েন্টস পাওয়া যায় সেগুলোকেই বলে হচ্ছে ব্যালেন্স ডায়েট। এটা খেলে আমাদের বডিতে সবকটা নিউট্রিয়েন্টস পরিমাণ মতো গেলে আমাদের বডি হেলদি থাকবে। তার জন্য এত এত খেতে হবে তার কোনো মানে নেই, বা এইটুকু খেতে হবে তারও কোনো মানে নেই। ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট হচ্ছে যার মধ্যে ফুডের নিউট্রিয়েন্টসগুলো, নিউট্রিয়েন্টস কি? নিউট্রিয়েন্টস হচ্ছে আমাদের বডিকে হেলদি রাখার জন্য কতগুলো জিনিস লাগে। ফার্স্ট, পাঁচটা মেইনলি জিনিস লাগে। ফার্স্ট যেটা লাগে হচ্ছে কার্বোহাইড্রেট, সেকেন্ড যেটা লাগে ওটা হচ্ছে প্রোটিন, থার্ড যেটা লাগে ওটা হচ্ছে ফ্যাট, ফোর্থ যেটা লাগে ওটা হচ্ছে ভিটামিনস, ফিফথ যেটা লাগে ওটা হচ্ছে মিনারেলস। এছাড়া ওয়াটার তো লাগে, কারণ ওয়াটার ছাড়া আমাদের বডিতে 75%ই হচ্ছে ওয়াটার। তো ওয়াটার ছাড়া তো প্রশ্নই নেই। কিন্তু ফুডের মধ্যে কি কি লাগে বললাম? ফার্স্ট বললাম হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটটা কি? এটা আমাদের বডিতে এনার্জি দেয়। আমরা সারা দিনে যা করি, বাচ্চা তোমরা পড়াশোনা করো, এত এত মোটা মোটা বই পড়ো, এত পড়াশোনা করো, খাতায় নোটস লেখো, স্কুল করছো, টিউশন পড়ছো, লিখেই যাচ্ছ, পড়েই যাচ্ছ, এত ঘাটো তোমরা বাচ্চারা। তা তোমাদের কি দরকার? সেই এনার্জিটা কোথা দিয়ে পাবে তোমরা? তোমরা এই এনার্জিটা পাবে হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে। কার্বোহাইড্রেট কিসে কিসে থাকে? ভেরি ইজি থিং। আমরা যেগুলো খাই, রাইস, রুটি, চাপাটি, ব্রেড, এগুলোর মধ্যে থাকে হচ্ছে কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট আমাদের কাজের এনার্জি দেয়, তাই জন্য ওকে এনার্জি গিভিং ফুডও বলে। তাই কার্বোহাইড্রেটকে এনার্জি গিভিং ফুড বলে, কারণ এটা আমাদের বডিতে এনার্জি দেয়। শুধু বাচ্চাদের নয়, বাচ্চা বড় সবার। বড়রা এত কাজ করছে সারাদিন, এত অফিসে যাচ্ছে, বাবা কাজ করছে, হার্ড ওয়ার্ক করছে, বাইরের কাজ করছে, ঘরের কাজ করছে, মা এত রান্না বান্না করছে, এত খাচ্ছে, ঘরে সমস্ত কাজ করছে, কি করে? এনার্জিটা কোথা দিয়ে পাবে? এনার্জি পাবে হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে। সেটা আমরা কোন কোন খাবার খেলে আসবে? সেটা হচ্ছে রাইস, চাপাটি বা রুটি, এগুলো খেলে আসবে, ব্রেড, এগুলো খেলে আসবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রোটিন। শুধু কার্বোহাইড্রেট খেলে হবে না। কেন? আমাদের কার্বোহাইড্রেটের সাথে সাথে প্রোটিনও দরকার। প্রোটিন আমাদের যে, আমরা যে হেভি ওয়ার্কগুলো করি, যেমন ধরো বডি বিল্ডিং ফুড বলা হয়, কেন? আমাদের বডিটা কেমন হবে, মানে আমাদের বডিটা স্ট্রং হেলদি বডি হবে, নাকি লিন বডি, মানে রোগা, এরকম রোগা বডি হবে, এরকম বডি হবে, কিরম বডি হবে?
সেটা ডিপেন্ড করবে প্রোটিনের উপরে। প্রোটিন কিসে কিসে থাকে? প্রোটিন থাকে হচ্ছে, হাই প্রোটিন থাকে হচ্ছে মিট, যে কোনো ধরনের মিট, চিকেন হোক, মাটন হোক, এই ধরনের মিটে থাকে হচ্ছে হাই প্রোটিন। এছাড়া কিসে থাকে? এছাড়া থাকে হচ্ছে এগসে, এছাড়া থাকে হচ্ছে পালসেসে, মানে ডাল, বিভিন্ন ধরনের ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, এই ডালে থাকে, সোয়াবিনে থাকে, দুধের মধ্যে অল্প পরিমাণে। তো প্রোটিন যদি আমাদের বডিতে ইনটেক করি আমরা, তাহলে আমাদের বডিটা হবে হচ্ছে পাওয়ারফুল, স্ট্রং। তাই প্রোটিন হচ্ছে আমাদের বডির এনার্জি গিভিং ফুড। মানে প্রোটিন আমাদের দেয় হচ্ছে, সরি ভুল বললাম, প্রোটিন না, প্রোটিন আমাদের দেয় হচ্ছে বডি, আমাদের হেলথটা কিরকম হবে তার উপর ডিপেন্ড করে। তাই এটাকে বলে বডি বিল্ডিং ফুড। শুধু বডি বিল্ডিং নয়, মানে যে বডি ব্যায়াম করবে তারই প্রোটিন খেতে হবে তার কোনো মানে নেই। আমাদের নর্মাল ডে টু ডে লাইফে যে কাজ করার জন্য আমাদের যে স্ট্রেংথটা দরকার, যে পাওয়ারটা দরকার, সেটার জন্য আমাদের দরকার প্রোটিন। প্রোটিন থেকে আমরা পাবো, প্রোটিন শুধু বডি বিল্ডিং করছে না, রিপেয়ারও করছে। ধরো কারোর কোনো মাসেল ইনজুরি হয়েছে, মাসেল ইনজুরি মানে কোনো একটা হাই কিছু ওয়েট চাগাতে গিয়ে হট করে মাসেলসে লেগে গেল, বা কোনো ভারী কিছু জায়গাতে গিয়ে ফট করে কোমরে লেগে গেল, তো মাসল টিয়ার হয়েছে, তো মাসলটাকে রিপেয়ারও করে এই প্রোটিন। তো এই জন্য প্রোটিনও আমাদের বডিতে একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস। যেমন কার্বোহাইড্রেট, ঠিক সেরকমই প্রোটিন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস। ওকে বেচারা। তারপরে আমরা চলে যাব হচ্ছে থার্ড নিউট্রিয়েন্টসে, সেটা হচ্ছে ফ্যাট। তো সবাই বলবে ফ্যাট, ফ্যাট তো আনহেলদি, সবাই বলে ফ্যাট খেলে মোটা হয়ে যাব, কাজ করতে পারবো না, আনহেলদি। কিন্তু না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্যাট সবার বডিতে দরকার হেলদি লাইফ লিড করার জন্য। একটা সার্টেন লিমিট, মানে বেশিও না আবার খুব কমও না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্যাট আমাদের বডিতে দরকার প্রপার ফাংশনিং এর জন্য, হেলদি বডি রাখার জন্য। এই ফ্যাটটা আমরা কোথা দিয়ে পাবো? ঘি, যেটাকে বলা হয় হেলদি ফ্যাট। ঘি, আমরা সবাই বাড়িতে ঘি খাই, গরম ভাতে ঘি মেখে মেখে খাই, হেভি লাগে খেতে। ঘি ভাত মেখে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ও ফাটাফাটি। তো এই ঘিটা হচ্ছে একটা হেলদি ফ্যাট, যেটা আমরা কনজিউম করলে, মানে আমরা খেলে আমাদের বডিতে হেলদি ফ্যাট থাকবে। হেলদি ফ্যাট মানে হচ্ছে যে ফ্যাটটা হার্মফুল নয়, মানে ক্ষতি করবে না, আমাদের বডির দরকারের জিনিস, এবং আমাদের বোল সিস্টেমটাকে ক্লিয়ার রাখে। বোল সিস্টেম মানে হচ্ছে আমরা যে খাবারটা ইনটেক করি সেটা ঠিকঠাকভাবে যাতে প্রসেস হয়ে নিচে বেরিয়ে যায়, এই টোটাল যে প্রসেসটা, এই বোল মুভমেন্টটাকে পরিষ্কার ক্লিয়ার রাখে এই ফ্যাটটা, এই ঘিটা। সো ঘি ইজ খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। এছাড়া ফ্যাট আরো কিছু আছে, শুধু ঘি নয়, ঘি ছাড়া আরো কিছু ফ্যাটস আছে। যেমন ধরো ঘি, বাটার, চিজ, ঘি, বাটার, চিজ, মাখন যেটাকে আমরা বলি, এই জিনিসগুলো হচ্ছে হেলদি ফ্যাট। এগুলো আমাদের শরীরটাকে ভালো রাখে, কিন্তু মডারেট পরিমাণে, মানে একটা পরিমিত পরিমাণে। ধরো ভাত এতখানি, তার মধ্যে আমরা এতখানি ঘি নিয়ে নেবো, তা হয়তো আনহেলদি। তো ওরকম না, একটা পরিমাণ মতো সার্টেন কোয়ান্টিটিতে আমরা যদি ঘি রেগুলারলি খাই, বা বাটার খাই, বা মাখন খাই, যেগুলোকে, এগুলো আমাদের বডিতে হেলদি কাজ করে, হেলদি হিসাবে রিয়াকশন করে, মানে আমাদের বডিটাকে আরো ভালো করে, আরো ভালো করে। এই বোনসের জয়েন্টস গুলো আরো স্ট্রং হয়। সো ফ্যাটস ও ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। তাহলে আমরা তিনটে জানলাম, একটা জানলাম কার্বোহাইড্রেট, সেকেন্ড জানলাম প্রোটিন, থার্ড জানলাম হচ্ছে ফ্যাট। এইবারে আমরা ফোর্থ পয়েন্টে আসবো, সেটা খুবই ইম্পর্টেন্ট, এখন তো মানে মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ লোকই এটার উপরে ফোকাস করে না। কারণ বেশিরভাগ লোকই কার্বোহাইড্রেট, প্রোটিন আর মোটামুটি ফ্যাট এইটাকে ইনটেক করেই মোটামুটি আমাদের রাতে খাবারের থালাটা মোটামুটি ভাবে হয়ে যায়। কিন্তু এটা সবচেয়ে ভাইটাল এই জন্য, কারণ আমাদের সুস্থ থাকতে হলে, মানে হেলদি থাকতে হলে, আমাদের যদি বাইরে থেকে কোনো রোগ অ্যাটাক না করে, কোনো ডিজিজ অ্যাটাক না করে, সেই জন্য আমাদের দরকার এই রোগগুলো থেকে ফাইট করার জন্য শক্তি। এই রোগগুলো থেকে ফাইট করার জন্য আমাদের দরকার শক্তি, আমাদের বডির দরকার শক্তি। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার, এটা বিল্ড হয় কি করে? ইমিউনিটি পাওয়ার হয় ভেজিটেবলস, ফ্রুটস থেকে। এর মধ্যে থাকে ভাইটাল অ্যামিনস বা ভিটামিনস। ভিটামিনস কি করে? ভিটামিনস করে হচ্ছে আমাদের বডিতে গিয়ে ওরা একটা প্রোটেক্টিভ শিল্ড তৈরি করে। প্রোটেক্টিভ শিল্ড, যেমন গার্ড, একটা বডি গার্ড, আমাদের বডিকে গার্ড করছে।
বিভিন্ন ডিজিজ থেকে, বিভিন্ন জার্মস অ্যাটাক করছে অল টাইম। আমাদের ইয়ারে অল টাইম জার্মস থাকে সব জায়গায়, আমরা রাস্তায় ঘুরি, স্কুলে যাই, গার্ডেনে খেলি, পার্কে গিয়ে খেলি, তো অল টাইম আমাদের চারিদিকে জার্মস উড়ে বেড়াচ্ছে, ব্যাকটেরিয়া উড়ে বেড়াচ্ছে আমাদের বডিকে ড্যামেজ করার জন্য অল টাইম এফেক্টেড হয়ে যায়, যেমন আমাদের সর্দি কাশি হয়ে যায়, জ্বর হয়ে যায়। তো আমরা সেটা থেকে কি করে বাঁচবো? সেটা থেকে বাঁচার টেকনিকটা হচ্ছে আমাদের ভিটামিন নিতে হবে। ভিটামিনস কিসে থাকে বললাম? ফ্রুটসে থাকে, ভেজিটেবলসে থাকে। গ্রিন ফ্রুটস, গ্রিন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, অনেক কিছু আছে, যেমন স্পিনাচ, যেমন প্রচুর লেডিস ফিঙ্গার, যেমন বিনস, যেমন ক্যাবেজ, যেমন কলিফ্লাওয়ার, যেমন বিভিন্ন ধরনের শাক যেগুলো আছে, লেটুস। এই যে ভেজিটেবলস গুলো, যদি আমি গ্রিন ভেজিটেবলস যেগুলো আমরা খাই, এখানের মধ্যে বেশি ভিটামিনস আছে, হাই ভিটামিনস আছে। আর ভিটামিনস কিসে আছে? আর ভিটামিনস আছে হচ্ছে ফ্রুটস, অ্যাপেল, ম্যাঙ্গো, ব্যানানা। সিজনাল ফ্রুটস হতে পারে, সেটা অ্যাপেল হতে পারে, ম্যাঙ্গো হতে পারে, ব্যানানা হতে পারে, অরেঞ্জেস হতে পারে। যেরকম ফ্রুটস আমরা পাবো, আমরা ফ্রুটস ইনটেক করবো ডেইলি। তো ডেইলি ডায়েটে যদি ফ্রুটস থাকে আমাদের, তাহলে আমাদের বডিতে ভিটামিনস এর পরিমাণটা ঠিকঠাক থাকবে, যেটা দরকার। কিন্তু এই ভিটামিনস এর পরিমাণ যদি কমে যায়, তাহলে আমাদের কি হবে? বডি হেলদি থাকবে, বডি আপত্তি বাড়িতে দেখতে মনে হবে একদম ঠিকঠাক, কিন্তু বারবার আমাদের শরীর খারাপ হবে, যেমন জ্বর হবে, সর্দি কাশি হবে, প্রবলেম, পেটের প্রবলেম হতে পারে, বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। ওই জন্য ভিটামিনটা খুব ইম্পর্টেন্ট। এবারে আসছে ভিটামিনের মধ্যে, ভিটামিনটা অনেকগুলো ধরনের হয়, মানে নাম ভিটামিন, ভিটামিন একটা হেড ভিটামিন, কিন্তু ভিটামিন অনেক ধরনের হয়। ভিটামিন এ হয়, ভিটামিন বি হয়, ভিটামিন সি হয়, ভিটামিন ডি হয়। তো এরকম অনেক ধরনের ভিটামিন হয়, এবং এক একটা ভিটামিন এত ইম্পর্টেন্ট, যেটা আমাদের বডিতে যদি কমে যায়, একটা বড় বড় ডিজিজ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, ভিটামিন এ। ভিটামিন এ আমরা প্রথম জানবো ভিটামিন এটা কি। ভিটামিন এ থাকে হচ্ছে ক্যারট, স্পিনাচ, ব্রোকলি, টমেটোস, ম্যাঙ্গোস, এগুলোর মধ্যে থাকে ভিটামিন এ। এগুলো আমাদের বেশি বেশি পরিমাণে খাওয়া উচিত। কি কি বললাম আমি? ক্যারট বললাম, স্টমাক, স্পিনাচ বললাম, ম্যাঙ্গোস বললাম, ব্রোকলি বললাম। এই জিনিসগুলো যদি আমরা বেশি করে ইনটেক করি, আমাদের বডিতে ভিটামিন এ হবে, এ ডেভেলপ হবে। তো ভিটামিন এ থাকলে আমাদের বডিতে কি হবে? অনেকগুলো রোগ বাইরে থেকে অ্যাটাক করতে পারবে না, সেগুলো খুব ডেডলি ডিজিজ, মানে মারাত্মক ডিজিজ, সেটা অ্যাটাক করতে পারবে না। ওকে, সেকেন্ড চলে আসছি আমরা ভিটামিন সি। ভিটামিন সিটা কি? ভিটামিন সি হচ্ছে আমাদের, ভিটামিন সির যদি আমার বডিতে ডেফিসিয়েন্সি বা অভাব হয়ে যায়, তাহলে কিছু ডেঞ্জারাস ডিজিজ হতে পারে আমাদের। সেই রোগগুলো হচ্ছে সোয়ালেন অ্যান্ড ব্লিডিং গামস, মানে মাড়িতে রক্ত পড়া, মাড়ি ব্যথা করা, মাড়িতে ব্লিডিং হওয়া, মানে রক্ত বেরোনো, দাঁতের গোড়া থেকে রক্ত বেরোনো, এই ধরনের রোগ হতে পারে। এগুলো হবে না যদি আমরা ভিটামিন সি খাই। তাহলে কিন্তু এই ভিটামিন সি যদি আমরা খাই ভালো মতো পরিমাণে, তাহলে কিন্তু আমাদের এই ধরনের ডিজিজ হবে না, যেমন ধরো সোয়ালিন গামস, ব্লিডিং গামস, এগুলো হবে না। এছাড়া আরো ডিজিজ আছে, যেমন ধরো স্কারভি রোগ, মানে হাত পা বেঁকে যাওয়া, এটাও হবে না। তাহলে আমাদের ভিটামিন সি খেতে হবে। এবার ভিটামিন সি কিসের মধ্যে মধ্যে আছে সেগুলো আমাকে জানতে হবে। ভিটামিন সি আছে হচ্ছে আমাদের যে ডায়েট গুলো খাই, তার মধ্যে আছে হচ্ছে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম, ব্রোকলি, এগুলো খেলে, ক্যাপসিকাম, ব্রোকলি, এগুলো যদি আমরা খাই, তাহলে এর মধ্যে ভিটামিন সি থাকে। এটাতে কি হবে? আমাদের বডিতে ভিটামিন সি জেনারেট হবে। তাহলে বডিতে এই ভিটামিন সি ডেফিসিয়েন্সি যে ডিজিজগুলো, যেমন ধর এক্ষুনি বললাম স্কারবি, তারপর ব্লিডিং গাম, সোয়ালেন গামস, পেন, গামসে পেন, এগুলো হবে না। এবার চলে আসছে ভিটামিন ডি। ভিটামিন ডিটা কি? ভিটামিন ডিটা হচ্ছে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ভিটামিন ডি। কেন? এটা আমাদের এই বোনস, এই বোনসের গ্রোথের জন্য হেভি ইম্পর্টেন্ট। এই হাড্ডিগুলো, আমাদের বডি যে হাড্ডিগুলো আছে, এই হাড্ডিগুলো শক্ত কি করে হবে? এই হাড্ডিগুলো শক্ত হবে হচ্ছে ভিটামিন ডি ঠিকঠাক ভাবে খেলে। এবার ভিটামিন ডি আমরা কি করে খাবো? ভিটামিন ডি খেতে পারি আমরা এইভাবে, যে কতগুলো জিনিস, ফুড আইটেমস যেটার মধ্যে ভিটামিন ডি আছে সেটাকে ইনটেক করে, অথবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সানলাইট। আমরা যদি সানলাইটে থাকি বেশিক্ষণ টাইম, খেলাধুলা করি বা ওয়ার্ক করি সানলাইটে, তাহলে আমাদের বডিতে ভিটামিন ডি তৈরি হয়, এবং এটা খুবই উপকারী আমাদের হাড়ের গ্রোথের জন্য, প্রপার গ্রোথের জন্য, বোনসের প্রপার গ্রোথের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট।
এছাড়াও আছে ভিটামিন ডি, যেমন ধরো মিল্কের মধ্যে সামান্য পরিমাণে ভিটামিন ডি থাকে, তাই মিল্ক খেতে বলে বাচ্চাদের। এছাড়া আছে বাটারের মধ্যে, দইয়ের মধ্যে, কার্ড দইয়ের মধ্যে। এই যে ভিটামিন ডি আছে, এই ভিটামিন ডি আছে ফিশের মধ্যে, কিছু ফিশেস এর মধ্যে আছে, কিছু মিটের মধ্যে আছে, ঘি তো আছে, এই বাটার ঘি তো বললামই। তো দুধের মধ্যে, মিল্কের মধ্যে আছে, তারপরে মেন আছে সানলাইটের মধ্যে আছে ভিটামিন ডি। তো এই জিনিসগুলো আমাদের ভিটামিন ডি যদি আমরা ইনটেক করি তাহলে আমাদের বোনসগুলো, এই হাড্ডিগুলো, এটা দিয়ে আমরা সব কাজগুলো করছি, এই হাড্ডিগুলো স্ট্রং থাকবে, শক্ত থাকবে। তাহলে কি হবে, যদি আমাদের বোন স্ট্রং হয় তাহলে আমরা হেলদি লাইফ লিড করতে পারবো, সব কাজ করতে পারবো, স্ট্রং থাকবো। ওকে, এইবারে হচ্ছে নেক্সট হচ্ছে মিনারেলস। মিনারেলসও খুব ইম্পর্টেন্ট। মিনারেলসটা কি, যেমন ভিটামিন ইম্পর্টেন্ট ওরকম ভাবে মিনারেলসটাও খুব ইম্পর্টেন্ট। মিনারেলসে থাকে হচ্ছে, মিনারেলস আমাদের বডিতে একটু একটু পরিমাণ সব মিনারেলস দরকার হয়, যেমন ধরো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত ছোট ছোট মিনারেলস আছে। এগুলো আমাদের বডিতে একটু একটু পরিমাণে হলেও সব দরকার আছে, না হলে আমাদের বডিতে যে ব্যালেন্সটা ওটা থাকবে না। ফর এক্সাম্পল, মেন ভাইটাল যে মিনারেলস গুলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তোমাদের এই চ্যাপ্টারে যেগুলো ভাইটালস ইম্পর্টেন্ট আছে, একদম ভাইটাল যে মিনারেলস গুলো আছে, তার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের দাঁত আর হাড়গুলোকে শক্ত করে, তো ক্যালসিয়ামটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে আয়রন। আয়রনও খুব ইম্পর্টেন্ট, আয়রনও আমাদের বডিতে খুব পরিমাণে একদম নেসেসারি দরকার। থার্ড হচ্ছে ফাইবার্স। এবার হচ্ছে যেগুলো মিনারেলস, মিনারেলসের মধ্যে বললাম ক্যালসিয়াম আর আয়রন। এবার আমরা ক্যালসিয়াম কি করে পাবো? ক্যালসিয়াম না হলে আমাদের দাঁত শক্ত হবে না, হাড়গুলো শক্ত হবে না। তো ক্যালসিয়াম আমরা কোথায় পাবো? ক্যালসিয়াম যদি আমাদের বডিতে ইনটেক করতে হয়, খেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণে নাটস খেতে হবে। নাটস, তারপর ড্রাই ফ্রুটস, ফিশ, বিনস, এগুলো খেতে হবে। কি বললাম, ফিশ, বিনস, ড্রাই ফ্রুটস, যেমন ধরো বিভিন্ন ধরনের নাটস, অ্যালমন্ড, নর্মাল ওয়ালনাটস, নর্মাল যে নাটস গুলো আছে, এই নাটস গুলো বেশি পরিমাণে ইনটেক করতে হবে। তাহলে আমাদের বডিতে কি হবে, ক্যালসিয়াম হবে। ক্যালসিয়াম হলে কি হবে, আমাদের দাঁত, টিথগুলো শক্ত হবে, বোনস গুলো শক্ত হবে, তাহলে আমরা হেলদি লাইফ লিড করব। তাহলে এই মিনারেলসটা খুব ইম্পর্টেন্ট। আর একটা মিনারেলস হচ্ছে আয়রন। আয়রনও ইম্পর্টেন্ট। আয়রন কি হয় না, আমাদের ব্লাডের মধ্যে থাকে আয়রন। আয়রনটা আমাদের ব্লাডের মধ্যে থাকে, রক্ত রক্ত যাকে বলে, রক্তের মধ্যে আয়রন থাকে। তো আয়রন কি করে, আয়রন কি করে আমাদের বডিতে, যদি আয়রন থাকে, আয়রন কিসের মধ্যে থাকে সেটা আগে জানতে হবে। আয়রন থাকে হচ্ছে অ্যাপেলসে, বিনসে, বিভিন্ন রকমের নাটস এর মধ্যে, তারপরে স্প্রাউটস এর মধ্যে, এগস এর মধ্যে, গ্রিন ভেজিটেবলস এর মধ্যে, স্পিনাচ এর মধ্যে, এগুলোর মধ্যে থাকে হচ্ছে আয়রন। এবার এই আয়রনসটা কি করে, আমাদের আয়রনস হচ্ছে আমাদের বডিতে রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে, হিমোগ্লোবিনের মধ্যে মিশে থাকে। এটা কি করে, একটা ইম্পর্টেন্ট মিনারেলস যেটা আমাদের বডিকে হেলদি রাখতে সাহায্য করে। তাহলে আয়রন আমরা কোথা থেকে পাবো? অ্যাপেল থেকে পেতে পারি, স্পিনাচ থেকে পেতে পারি, বিনস থেকে পেতে পারি, এছাড়া বিভিন্ন রকমের নাটস থেকে পেতে পারি, যেমন ওয়ালনাট, যেমন স্প্রাউটস থেকে পেতে পারি। স্প্রাউটস কি, স্প্রাউটস হচ্ছে ছোলা। ছোলাটাকে ভিজিয়ে রাখলে, জল ছাড়া যদি জল ভিজিয়ে রাখলে এক রাত, তারপর আস্তে করে জলটা ফেলে দিলে, তারপর একদিন রেখে দিলে দেখবে ছোলা একটু একটু করে গাছ বেরোচ্ছে, ওটাকে বলে স্প্রাউটস। তো স্প্রাউটস এর মধ্যে হাই পরিমাণে আয়রন থাকে। তো তুমি তাহলে স্প্রাউটস নিতে পারো, অঙ্কুরিত ছোলা যাকে বলে সেটা খেতে পারো, বাদাম খেতে পারো, বিভিন্ন ধরনের বাদাম বা নাটস যাকে বলে সেটা খেতে পারো। এছাড়া স্পিনাচ বললাম, ভেজিটেবলস এর মধ্যে বললাম। এছাড়া বললাম বিভিন্ন ধরনের মিক্স আছে যার মধ্যে হাই আছে, মিক্স খেতে পারো। তারপরে এগস খেতে পারো, ফিশ, সরি মিক্স না, ফিশ, কিছু ধরনের ফিশ আছে যার মধ্যে আয়রন থাকে, মিট না, সরি আমি একটু ভুল বলে ফেললাম। ফিশ, বিভিন্ন ধরনের ফিশ আছে যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, তো ওই ফিশগুলো আমরা খেতে পারি। স্প্রাউটস খেতে পারি, এগস খেতে পারি, নাটস খেতে পারি, এগুলোর মধ্যে ভেজিটেবলস খেতে পারি। এগুলো খেলে আমাদের বডিতে আয়রনের ডেফিসিয়েন্সি হবে না, তাহলে আমাদের বডিটা হেলদি থাকবে। এটাও একটা ইম্পর্টেন্ট মিনারেলস। এবার আমরা চলে আসবো হচ্ছে যে টপিকটা, সেটা হচ্ছে ফাইবার। ফাইবার কি, ফাইবার, আগে এগুলো কিন্তু ভিটামিনসও না, ঠিক মিনারেলসও না। ফাইবারটা কি, এতক্ষণ আমরা জানলাম হেলদি বডির জন্য, জানতাম যে প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাটস, ভিটামিন, মিনারেলস এগুলো লাগবে। তাহলে ফাইবারটা কি? ফাইবারটা এই জন্য ইম্পর্টেন্ট, ফাইবারের বাংলা হচ্ছে তন্তু। তন্তু, এটা কেন, এটা বডিতে কেন দরকার? ফাইবার একটা এমন জিনিস যেটা হজম হয় না। ফাইবার আমাদের বডিতে গিয়ে আমাদের যা সারাদিনে আমরা খাওয়া দাওয়া করি ওটাকে ক্লিয়ার করতে, মানে পটির মাধ্যমে বার করতে এটা হেল্প করে। আমাদের বডিতে যত পরিমাণে ফাইবার যাবে, আমাদের এই বোল সিস্টেমটা, যেটা আমি বলেছিলাম যে আমরা খাবার খাই, সারাদিন কাজকর্ম করি, তারপরে আমরা ওয়াশরুমে যাই বা বাথরুমে যাই,
এই যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা ক্লিয়ার থাকবে যখন আমাদের বডিতে ভালো পরিমাণে আমরা ফাইবার ইনটেক করব। ফাইবার ইনটেক না করলে কিন্তু আমাদের প্রবলেম হবে। তাই ফাইবার ইনটেক করলে, ফাইবার কিসে কিসে থাকে জানতে হবে। ফাইবার থাকে যে কোনো হোল গ্রেন, যেগুলো হোল গ্রেন যে ফ্রুটসগুলো, হোল গ্রেন যে ফুডগুলো সেগুলোর মধ্যে থাকে। ফর এক্সাম্পল ওটস, ফর এক্সাম্পল ডালিয়া, ফর এক্সাম্পল ওটস, ডালিয়া, এই ধরনের জিনিসে হাই অ্যামাউন্ট অফ ফাইবার থাকে। তো ফাইবার কি করে, আমাদের পুরো জিনিসটাকে, খাবারটাকে হজম করে বার করতে, পটির আকারে বার করতে সাহায্য করে। তো ওই জন্য আমাদের বডিতে ফাইবারটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইবারে আসছে আমাদের জল। আমাদের পুরো বডিতে 70% ওয়াটার থাকে। আমরা যতই বলি যে আমাদের বডিটা এরকম দেখতে, এর বডি এরকম দেখতে, এর মোটা, এ রোগা, এ পাতলা, যাই বলি না কেন, আমাদের বডিতে থাকে হচ্ছে 70% জল দিয়ে তৈরি আমাদের বডিটা। তাই জন্য ওয়াটারটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওয়াটার আমাদের ইনটেক করতে হবে ভালো পরিমাণে। ওয়াটার যদি আমরা প্রপারলি ভাবে ইনটেক না করি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো ওয়াটার কি করতে হবে, আমাদের ডেইলি 8 থেকে 10 গ্লাস জল খাওয়া উচিত, এটা রেগুলারলি। এই ওয়াটার ইনটেকের ফলে কি হবে, আমাদের বডিতে রক্তটা, ব্লাডটা ব্লাডটা ঠিকমতো ভাবে ফ্লো করবে, মানে ওর ফ্লুইডিটি থাকবে। রক্ত যে আমাদের বডিতে এক জায়গা থেকে এখান থেকে ফ্লো করছে, অল টাইম ফ্লো করছে, এই ফ্লুইডিটি যদি আমরা জল কম খাই, রক্তটা বিভিন্ন জায়গায় জমাট বেরিয়ে যেতে পারে। ওই জন্য জলটা সাফিসিয়েন্ট পরিমাণে খাওয়া উচিত সবার, বাচ্চা বড় সবার। কারণ ব্লাডটাকে ফ্লুইড রাখতে, মানে লিকুইড রাখতে এটা সাহায্য করে। ব্লাড লিকুইড থাকলে ব্লাডের মাধ্যমেই তো আমাদের এই ফুড নিউট্রিশন গুলো বডিতে সমস্ত অর্গানিক ছড়িয়ে যাচ্ছে। তো জলটা এত ইম্পর্টেন্ট, মানে জল আমাদের বডিতে এত ইম্পর্টেন্ট। দেখো জলের মেন মেন যে কাজগুলো আমি বলবো এক করে। ফার্স্ট হচ্ছে বললাম রক্তটাকে লিকুইড রাখতে সাহায্য করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের বডি যে টেম্পারেচার ওটাকে রেগুলেট করে, আমাদের বডি টেম্পারেচারটাকে রেগুলেট করে। 3 নম্বর হচ্ছে হজমে সাহায্য করে, জল বেশি করে খেলে হজম ভালো হবে, ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হবে। থার্ড হচ্ছে আমাদের যে ওয়েস্ট গুলো হয়, আমরা সারাদিনে যে খাবারগুলো খাই বা সারাদিনে যে ওয়েস্ট গুলো আমাদের বডিতে জেনারেট হয়, ওটা টয়লেটের আকারে বেরিয়ে যায় জল যদি বেশি ইনটেক করি। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটার। ওয়াটার ইনটেক যদি কম হয়, আমরা সবকিছু যদি ঠিকঠাক খাই, তাও কারো কাজ হবে না। কেন, ওয়াটারই তো এগুলোকে সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে বয়ে বয়ে রক্তের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করছে। তো যদি এটাই না থাকে তাহলে তো বিশাল প্রবলেম। তাই জন্য ওয়াটার আমাদের একদম ঠিকঠাক ভাবে ইনটেক করতে হবে, এটাও একটা খুব ভাইটাল জিনিস। কেন, আমাদের বডি 75% ওয়াটার দিয়ে তৈরি। তাহলে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ইনটেক ওয়াটার ইন প্রপার কোয়ান্টিটিতে। ওয়াটার আমাদের ইনটেক করতে হবে। ওয়াটার ইনটেক করলে আমাদের বডিতে ব্লাডে ফ্লুইডিটি থাকবে, লিকুইডিটি থাকবে। তাহলে কি হবে, আমাদের বডিতে একদম ফিট থাকবে আমাদের বডিটা, কোনো রকম রোগ ফোগ অ্যাটাক করবে না। আর যে ফুডগুলো ইনটেক করবো সেটা প্রপারলি ভাবে, যে ওয়েস্টেজ আমাদের বডিতে জেনারেট হবে ওটা প্রপারলি ভাবে বেরিয়ে যাবে টয়লেটের সাহায্যে। তো এইদিকেও আমাদের অ্যাডভান্টেজ আছে অনেক। এইবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন ব্যাপারটা কি? ম্যাল নিউট্রিশন হচ্ছে আমরা ঠিকঠাক ভাবে এই নিউট্রিশন যেগুলো বললাম, এই যে বললাম প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, ফাইবার, ওয়াটার, এই যে জিনিসগুলো বললাম, আয়রন, ক্যালসিয়াম, এই জিনিসগুলো বললাম, এইগুলোর বডিতে যদি আমরা ঠিকঠাক ভাবে ইনটেক না করি, এই নিউট্রিশন গুলোর ইনটেক যদি প্রপারলি আমাদের বডিতে না হয়, মানে না খাই ঠিক মতো, আমাদের বডিতে না যায়, তাহলে আমাদের বডিতে যে ডিজিজ গুলো হবে এটাকে বলে ম্যাল নিউট্রিশন। মানে নিউট্রিশনের অভাবে যে জিনিসটা হবে ওটাকে বলে হচ্ছে ম্যাল নিউট্রিশন। তো ম্যাল নিউট্রিশন ডিজিজ গুলো হয় এই নিউট্রিশনের ল্যাক অফ নিউট্রিশন যদি হয়ে যায় আমাদের বডিতে, মানে নিউট্রিশনের অভাব যদি হয়ে যায়। এখানে খুব ডেঞ্জারাস রোগ হতে পারে এই ম্যাল নিউট্রিশনের জন্য। ওই জন্য আমাদের সবার খেয়াল রাখা উচিত যে নিউট্রিশন যেন, যেগুলো আমরা বললাম, এখন আলোচনা করলাম, এই নিউট্রিশন গুলো সব যেন আমাদের বডিতে ঠিকঠাক কোয়ান্টিটিতে যায়। এবারে আসছে ওই ব্যালেন্স ডায়েট, যেটা এক্ষুনি বলেছিলাম যে ম্যালনিউট্রিশন কখন হবে না, যদি আমি ব্যালেন্স ডায়েটটা নিই, মানে আমার খাবারে এই সবকটা নিউট্রিয়েন্টস যদি একটু একটু করে থাকে, তাহলে এই ব্যালেন্স ডায়েট হয়ে গেল, তাহলে আমার ম্যালনিউট্রিশন হবে না। ওকে, এবার চলে আসছে ডিজিজ। ডিজিজ কি? ডিজিজ হচ্ছে আমরা এই নিউট্রিশন গুলো আমাদের বডিতে না পেলে বিভিন্ন ধরনের রোগ হয়, ডিজিজ হয়। এই ডিজিজ গুলো হচ্ছে, ডিজিজের ডেফিনেশন কি? ডিজিজ হচ্ছে আ কন্ডিশন, disease is a condition in which the normal function of a body get disturbed. It makes a person feel unwell. ডিজিজ কি? ডিজিজ হচ্ছে আমাদের শরীরটা খারাপ হয়ে যাওয়া। যেমন ধরো হঠাৎ করে আমি কাজ পড়াচ্ছি, পড়াতে 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 দেখলাম যে আমার মাথা ঘুরছে, পড়াচ্ছি পড়াতে পড়াতে পেটে ব্যথা হচ্ছে,
আমি পড়াচ্ছি, পড়াতে পড়াতে হাঁচি হাঁচি হাঁচি। তো এটা কি? এটাই হচ্ছে ডিজিজ। মানে নর্মাল যে আমাদের বডি ফাংশন, এতক্ষণ যে তোমাদের নর্মাল পড়াচ্ছি, এই নর্মাল পড়ানোটা ডিস্টার্বড হলো। কি করে হলো? আমার হাঁচ 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 হাঁচি হচ্ছে, বা সর্দি হচ্ছে, সর্দি হচ্ছে, বা মাথা যন্ত্রণা করছে, পেটে ব্যথা করছে, তো এটা হচ্ছে। তো তখন আমরা কি করবো? এটা হয় ডিজিজ, মানে আমাদের নর্মাল বডি ফাংশনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ডিস্টার্ব হচ্ছে এই জন্য আমাদের বডিতে ম্যাল নিউট্রিশন হয়ে গেছে, মানে নিউট্রিশনের কমি হয়ে গেছে বা কম হয়ে গেছে, ওই জন্য হচ্ছে ম্যাল নিউট্রিশন। এবং ম্যাল নিউট্রিশনের ফলে কি হচ্ছে? আমাদের বডিতে ডিজিজ হচ্ছে। ডিজিজ মানে কি? রোগ। বিভিন্ন ধরনের রোগ হতে পারে, সেটা পেটে ব্যথা হতে পারে, সেটা মাথা যন্ত্রণা হতে পারে, সর্দি কাশি হতে পারে, কোল্ড কাফ অ্যান্ড কোল্ড হতে পারে, সেটা স্টমাক এক, পেটে ব্যথা হতে পারে, হেডেক হতে পারে, ঠিক আছে? সেটা অনেক রকম প্রবলেম হতে পারে। তো এবারে আমরা পড়বো হচ্ছে ডিজিজ। ডিজিজ দু রকমের হয়। ডিজিজ দু রকমের হয়, একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, একটা নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজটা কি? কমিউনিকেবল ডিজিজটা হচ্ছে যেটা ছোঁয়াচে বা ছড়ায়, একজনের থেকে আরেকজনে ছড়িয়ে যায়, এটাকে বলে কমিউনিকেবল ডিজিজ। আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, মানে যেটা আনকমিউনিকেবল ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজ, যেটা নাকি ছড়ায় না। এবারে আসছে আমরা নন কমিউনিকেবল ডিজিজ আর কমিউনিকেবল ডিজিজ। এবারে আসছে এই কমিউনিকেবল ডিজিজ কোনগুলো? কমিউনিকেবল ডিজিজ মানে যেটা ছড়ায়, এক্ষুনি বললাম। তো ছড়ায় বলতে সর্দি কাশি, একজনের হচ্ছে, তার পাশে একজন বসে আছে, তারও সর্দি কাশি হয়ে যাচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে। এই পাশে বসে আছে একজন, তারও সর্দি কাশি জ্বর হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? কারণ কমিউনিকেবল ডিজিজ, তুমি যে হাঁচিটা দিচ্ছ এর মধ্যে ব্যাকটেরিয়া জার্মস গুলো উঠতে 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 ওর গায়ে চলে যাচ্ছে, ওর গায়ে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এই ব্যাকটেরিয়া বা জার্মসটা, ভাইরাসটা ছড়াচ্ছে, স্প্রেড করছে। এবার ওরও সর্দি কাশি জ্বর হয়ে যাচ্ছে, তোমার ফ্রেন্ডেরও সর্দি কাশি জ্বর হয়ে যাচ্ছে, মারও সর্দি কাশি জ্বর হয়ে যাচ্ছে, বাবারও সর্দি কাশি জ্বর হয়ে যাচ্ছে, সবার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। এর আরো এক্সাম্পল আছে, শুধু এটা না। চিকেন পক্স, এটা একজনের হলে তাকে সাবধানে রাখা হয়, ঘরে সেফ করে রাখা হয়। কেন? তার থেকে যেন অন্য কাউ না ছড়ায়। আরো আছে কোভিড-19। কোভিড-19 হয়ে কিছুদিন আগে হয়েছিল, কোভিড-19 বা করোনা যাকে আমরা জানি। করোনা হলে সঙ্গে সঙ্গে তাকে কি করছে? কোয়ারেন্টাইন করে দিচ্ছে, মানে একটা রুমের মধ্যে আটকে রেখে দেওয়া হচ্ছে, খাবার দাবার তাড়া দিয়ে পাঠানো হচ্ছে। তাই কেউ তার কাছাকাছি কেউ যাচ্ছেই না। কেন? ওটা কমিউনিকেবল ডিজিজ, ওটা ছড়াচ্ছে। মানে ওটা হাঁচি দিল কেউ, সর্দি দিল কেউ, কাশি হলো, সঙ্গে সঙ্গে ওই ডিজিজটা ছড়িয়ে যাচ্ছে আশেপাশের লোকেদের মধ্যে। ওই জন্য এটাও একটা স্প্রেডেবল ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজ। তাহলে করোনা বা কোভিড-19 একটা স্প্রেডেবল ডিজিজ। কাফ অ্যান্ড কোল্ড, সর্দি কাশি যেটা বললাম, এটা একটা। এগুলো হচ্ছে সবই কমিউনিকেবল ডিজিজ। আরো আছে এক্সাম্পল, যেমন কলেরা, যেমন টিভি। টিভি মনে হচ্ছে কাশি হয়, কাশির মাধ্যমে ব্লাড বেরোয়, এটাকে টিভি বলে। টিউবারকিউলোসিস, ফুল নামটা হচ্ছে টিভি, টিউবারকিউলোসিস। এটা হয় তখন যখন আমরা কাশি, তখন মুখ দিয়ে ব্লাড বেরোয়, তখন এটাকে টিবি বলে। এটা খুব মারাত্মক ডিজিজ, এটা ছোঁয়াচে, মানে আশেপাশের লোককেও স্প্রেড করে। তুমি যে কাশছো ওর মধ্যে জার্মস গুলো বেরিয়ে বেরিয়ে আশেপাশের লোকের যাচ্ছে, টিবি হয়ে যাচ্ছে, তার এটা মারাত্মক ডিজিজ। তো এটাও একটা স্প্রেডেবল বা কমিউনিকেবল ডিজিজের মধ্যে আসছে। তো টিবি আসছে, কলেরা আসছে, তারপরে তোমার টিবি আসছে, কলেরা আসছে, কোভিড-19 আসছে, কাফ অ্যান্ড কোল্ড আসছে। এই সমস্ত এগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, এগুলো ছোঁয়াচে রোগ। তো এগুলো হলে কি হবে? তাকে যেন তাকে মাস্ক পরে থাকতে হবে, বা তাকে আলাদা করে রাখতে হবে, সেফলি রাখতে হবে, এবং তার কাছাকাছি খুব একটা যাওয়া যাবে না। কেন? তাহলে ওটা তোমার এফেক্টেড হয়ে যেতে পারে। তো কমিউনিকেবল ডিজিজ থেকে আমরা এইভাবে সাবধানে রাখতে পারি। এবার কমিউনিকেবল ডিজিজটা ছড়ায় কি করে? আমি তোমাকে এক্ষুনি বললাম যে হাঁচি দিলাম, তো ব্যাকটেরিয়া বা ভাইরাসটা বেরিয়ে বেরিয়ে হাওয়া এয়ারে উঠতে 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 আরেকজনের কাছে হয়ে গেল। আরেকজন ব্রিথ নিল, সঙ্গে সঙ্গে তার বডিতে হয়ে গেল। আরেকজন এখানে ব্রিথ নিল, তার বডিতে হয়ে গেল। তাহলে এয়ারে, থ্রু এয়ার, এই কমিউনিকেবল ডিজিজটা, যে জার্মস গুলো, ওটা থ্রু এয়ার ট্রাভেল করছে। মানে হাওয়ায় উড়ে 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 আরেকজনের বডি চলে যাচ্ছে, আবার হাওয়ায় উড়ে 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 আরেকজনের বডি চলে যাচ্ছে। এটা অনেক দূর স্প্রেড করে চলে যাচ্ছে। মানে তোমার পাশে একজন বন্ধু বসে আছে, তার গায়ে চলে যেতে পারে, তোমার মার গায়ে চলে যেতে পারে, তোমার বাবার গায়ে চলে যেতে পারে, তোমার ফ্রেন্ডসের গায়ে চলে যেতে পারে। ওই জন্য আশপাশে এটা এয়ারে কমিউনিকেট, থ্রু এয়ার ওটা চলে যায়। ওই জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। এবারে হচ্ছে আরেকভাবেও কমিউনিকেবল ডিজিজ দুভাবে ছড়াতে পারে। একটা বললাম এটা, আরেকটা হচ্ছে থ্রু ইনসেক্ট, মানে কোনো পোকামাকড়ের মাধ্যমে কমিউনিকেবল ডিজিজ ছড়াতে পারে, যেমন ম্যালেরিয়া, যেমন ডেঙ্গু। এগুলো কি? মশা এসে তোমাকে কামড়ালো, তোমার হয়ে গেল ম্যালেরিয়া, একটা ফিভার, হাই ফিভার হলো, নাম ম্যালেরিয়া। ডেঙ্গু মশা এসে তোমাকে কামড়ালো, তোমার হাই ফিভার হলো, এর নাম হলো ডেঙ্গু। তো এই ডিজিজগুলো, এগুলো একটা কমিউনিকেবল ডিজিজ, কিন্তু এটা কিন্তু ওই যে হাঁচি দিলাম হাওয়ায় উড়ে উড়ে গেল তা নয়। এটা একটা পার্টিকুলার ইনসেক্ট, যার নাম হচ্ছে মসকিউটো, মানে মশা, এ বই বই নিয়ে যায়। মানে একজন মশা কামড়ালো,
সেই রোগটাকে ইমপ্লেন্ট করলো একজনের বডিতে, আবার সেই মশাটা গিয়ে আবার আরেকজনকে কামড়ালো, তাহলে এর ছিল ম্যালেরিয়া, ওরও গিয়ে হয়ে গেল ম্যালেরিয়া, তার একজনকে গিয়ে কামড়ালো, তারও হয়ে গেল ম্যালেরিয়া। আরেকজন ডেঙ্গু মশা একজনকে কামড়ালো, তার হয়ে গেল ডেঙ্গু, সে আরেকজনকে গিয়ে কামড়ালো, সেই মশাটা আরেকজনকে গিয়ে কামড়ালো, তারও ডেঙ্গু হয়ে গেল, আরেকজনকে গিয়ে কামড়ালো, তখন এইভাবে একটা পোকা, এটা ইনসেক্ট, সে কিভাবে কমিউনিকেবল ডিজিজটাকে কমিউনিকেট করছে, মানে একজনের থেকে আরেকজনকে ছড়াচ্ছে, আরেকজন থেকে আরেকজনের ছড়াচ্ছে। এবার আমি দুটো রোগের নাম বললাম কমিউনিকেবল ডিজিজের, যেটা পোকামাকড় ছড়া, একটা ম্যালেরিয়া বললাম, ডেঙ্গু বললাম। কোন মশা কি ছড়া এটাও আমাদের জানা দরকার, নাহলে বলে মশা মশা কোন মশা। তো প্রথম হচ্ছে এটা, প্রথম হচ্ছে অ্যানোফিলিস। অ্যানোফিলিস বলে যে মশাটা, এই যে রোগটা ছড়ায় এর নাম হচ্ছে ম্যালেরিয়া। ক্লিয়ার? অ্যানোফিলিস যে মশাটা, এই মশাটা যে রোগটা ছড়ায় একে বলে ম্যালেরিয়া। আর এডিস বলে, এইডিএস, এডিস বলে একটা মশা আছে যে ছড়ায় হচ্ছে ডেঙ্গু। তো এই মশাগুলো আলাদা দুটো মশা, এই মশাগুলো কি হয় দেখতে আলাদা রকমের হয়, তাই এদের আলাদা নাম, বুঝতেই পারছো, এডিস আর একটা হচ্ছে অ্যানোফিলিস। তো দেখতে অন্যরকম হয়, তাই জন্য মশাগুলো, মশাগুলো কি করে এইভাবে রোগ একজনের বডি থেকে আরেকজনকে ছড়ায়, কমিউনিকেট করে, ডিজিজটাকে একজনের বডি থেকে আরেকজনে পাঠাচ্ছে, তার মানে কমিউনিকেট করছে ডিজিজটাকে। তো সে এফেক্টেড হয়ে যাচ্ছে, আরেকজন এফেক্টেড হয়ে যাচ্ছে, এইভাবে কমিউনিকেবল ডিজিজ, এটাও একটা। তো আমাদের প্রোটেক্টের জন্য এই যে ডিজিজগুলো তোমাকে বললাম, এই যে ম্যালেরিয়া, ডেঙ্গু, এটা প্রোটেকশনের জন্য আমরা কি করব? প্রোটেকশনের জন্য আমরা এটা করতে পারি, আমরা মশারি টানিয়ে রাখতে পারি, মসকিউটো নেট। মসকিউটো নেটের মধ্যে আমরা থাকতে পারি, বা উইন্ডোতে বা ডোরের মধ্যে, ডোরে হবে না, উইন্ডোতে মসকিউটো নেট লাগিয়ে নিতে পারি, এইভাবে হতে পারে, এটা একটা রাস্তা। গায়ে আমরা কোনো মসকিউটো এদের কাছে না আসলে ওডোমস এরকম কোনো একটা ক্রিম লাগিয়ে নিতে পারি, তাহলে মসকিউটো আমাদের কামড়াবে না। ফুল স্লিপ মানে ফুল হাতা জামা, ফুল প্যান্ট পরে থাকতে পারি, যখন আমরা খেলতে যাচ্ছি গার্ডেনে বা পার্কে, তখন ফুল স্লিপ মানে ফুল হাতা জামা বা ফুল হাতা গেঞ্জি বা ফুল প্যান্ট পরে যদি আমরা খেলি, তাহলে মশাগুলো আমাদের অ্যাটাক করতে পারবে না। তার সাথে সাথে বললাম যে গায়ে ওডোমস লাগিয়ে নেওয়া, তার সাথে সাথে বললাম মশারি টানিয়ে শোয়া বা মসকিউটো নেট ইউজ করা উইন্ডোতে বা ঘরে মশারি টানিয়ে ঘুমানো। তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে আমরা ডেঙ্গু আর ম্যালেরিয়াকে আটকাতে পারি। আরো কিছু প্রিভেনশন আছে, যেমন আশপাশে জল জমতে না দেওয়া, কোনো ওপেন ওয়াটার না রাখা, কারণ ওপেন ওয়াটারে ডেঙ্গু ম্যালেরিয়া যে জার্মসগুলো, যে মশাগুলো হয়, ওরা ডিম পাড়ে। তো ওটা যদি জমতে না দিই, তাহলেও মশা ডিম পাড়তে পারবে না, তাহলে মশা সংখ্যায় বাড়বে না, তো ওটাও একটা টেকনিক। কিন্তু বেসিক্যালি ঘরে আমরা যেগুলো করতে পারি সেগুলো হচ্ছে মশারি টানাতে পারি, মসকিউটো নেট ইউজ করতে পারি, মশারি টানাতে পারি, তারপরে গায়ে ওডোমস লাগিয়ে চলতে পারি, ফুল স্লিভ ড্রেস পরতে পারি, কভার্ড ড্রেস, বডিতে কভার্ড হয়ে থাকে এরকম ড্রেস পরতে পারি, এইভাবে আমরা করতে পারি। এইবারে আমরা এটা পড়বো, কতগুলো রোগের নাম বলবো, তার সিমটমস বলবো, আর কিভাবে ছড়ায় সেটা বলবো। প্রথম যেটা বলবো কোভিড-19। কোভিড-19 হচ্ছে এয়ারে ছড়িয়ে যায়, হাওয়ায়, ওই যে বললাম এয়ারে ছড়ায়। এবং এর সিমটমস কি, কাশি হবে, সর্দি হবে, জ্বর হবে, সর্দি হবে, জ্বর হবে, এগুলো হচ্ছে সিমটমস। ডিফিকাল্টি ব্রিদিং, ব্রিদিং নিতে কষ্ট হবে, ডিফিকাল্টি ইন ব্রিদিং, এটাও একটা সিমটমস কোভিড-19 এর। তো এটা বললাম, এর প্রিকশন কি, প্রিভেনশন আমরা কি করে নেব? আমরা প্রিভেনশন নেবো, সবসময় মাস্ক পরে থাকবো, সবসময় মাস্ক পরে থাকবো, যদি সম্ভব হয় আমরা সানগ্লাস মানে গ্লাস পরে থাকবো, যাতে চোখের মাধ্যমে স্প্রেড না করে জার্মসটা। তো এইগুলো আমরা প্রোটেকশন নিতে পারি। আর কি নিতে পারি, ভিড়, ক্রাউডেড প্লেসকে অ্যাভয়েড করতে পারি, ভিড়ে যাব না আমরা। করোনার সময় কেউ ভিড়ে যাচ্ছিলাম না, সবাই নিজে নিজে ঘরে সেফ ছিলাম, লুকিয়েছিলাম। কেন? বিকজ ক্রাউডেড প্লেসে আমরা যাব না, ভিড় কোনো জায়গায় যাব না, অলওয়েজ মাস্ক পরে থাকবো, স্যানিটাইজার ইউজ করবো, বাইরে বেরোলে সঙ্গে সঙ্গে স্যানিটাইজ করে নেবো নিজেকে বারবার করে। খাবার দাবার যেগুলো খাবো ওটাও স্যানিটাইজ করে, মানে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেগুলো, ওগুলোকে ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে খাবো। তাহলে এইভাবে আমরা কোভিড-19কে আটকাতে পারি বা স্প্রেড কন্ট্রোল করতে পারি। এবার হচ্ছে কলেরা। কলেরা একটা ডিজিজ, সেই ডিজিজটা হচ্ছে যে তোমার কন্টামিনেটেড ওয়াটার, মানে জল ওয়াটার থেকে হতে পারে। যদি জলটা কোনো কারণে জলের পলিউশন, ওয়াটার পলিউশন থেকে আমাদের পেট খারাপ হয়ে যায়, এটাই হাই লেভেলে যখন পেট খারাপ হয় তখন সেটাকে কলেরা বলে। মানে ধরো টানাপটি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কলেরার সিমটমস। এটা থেকে আমরা কি করতে পারি, এর থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জল খাবো, মানে ক্লিন ওয়াটার আমরা ইনটেক খাবো, আর ক্লিন ফুড খাবো। বাইরে থেকে রাস্তার ধারে কোনো খাবার খাবো না, ফুটপাতে ওপেন কোনো ফুড খাবো না, কভার্ড ফুড যেগুলো ঢেকে বিক্রি হচ্ছে সেরকম কোনো খাবার খাবো, জল পরিষ্কার জল খাবো। তাহলে কি হবে, আমাদের বডিতে এই ধরনের ভাইরাস অ্যাটাক করবে না, মানে কলেরার মতো ডেঞ্জারাস ডিজিজ আমাদের হবে না। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাই, পরিষ্কার পরিচ্ছন্ন জল ইনটেক খাই, তাহলে আমাদের এই কলেরা হওয়ার চান্স নেই। এবার হচ্ছে টাইফয়েড। টাইফয়েডটা কি, টাইফয়েড হচ্ছে কন্টামিনেটেড ফুড অর ওয়াটার থেকেই হয়ে থাকে। এর সিমটমস হচ্ছে হাই ফিভার, বডি এক মানে হাত পা ব্যথা করা, মাথা যন্ত্রণা করা, প্রচন্ড মাথা যন্ত্রণা করা, এগুলো হয়। এটাকে বলে টাইফয়েড। এটা ওয়ান টাইপ অফ হাই ফিভার, প্রচন্ড জ্বর হবে, তার সাথে সাথে কি হবে, বডি এক মানে হাত পা পুরো যন্ত্রণা করবে, যন্ত্রণা করবে, মাথা যন্ত্রণা করবে পুরো,
এটাকে বলা হচ্ছে টাইফয়েড। এটা খুব মারাত্মক লেভেলের একটা ফিভার, এটাও ডেঞ্জারাস একটা ডিজিজ। এবং এর থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, ওই যে বললাম অ্যাভয়েড ফুড অ্যান্ড ওয়াটার আনক্লিন সোর্সেস, মানে হচ্ছে যে ওই অপরিষ্কার খাবার খাওয়া যাবে না, অপরিষ্কার জল খাওয়া যাবে না। যে জলটা আমরা খাবো ওটা পরিষ্কার পরিচ্ছন্ন জল খেতে হবে, আর যে খাবারটা খাবো আমরা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন খেতে হবে। এবারে হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া তো অলরেডি বলে দিয়েছি যে মশা কামড়ালে আমাদের গায়ে চুলকায়, আমাদের হঠাৎ করে জ্বর চলে এলো, এই হচ্ছে ম্যালেরিয়া বা ডেঙ্গু। এর থেকে আমরা প্রোটেক্ট কি করে করবো অলরেডি বলে দিয়েছি আমি, মশারি টানিয়ে ঘুমাবো, গায়ে ওডোমস বা ক্রিম লাগিয়ে রাখবো, যখন আমরা বাইরে বেরোবো ফুল স্লিপ পরে বেরোবো, ফুল প্যান্ট পরে বেরোবো, তাহলে আমাদের হবে না, মশা কামড়াতে পারবে না, তাই এই রোগ থেকে আমরা বেঁচে থাকতে সেফ হবো, ম্যালেরিয়া থেকে বা ডেঙ্গু থেকে। এবারে চলে আসছে রিংওয়ার্মস। রিংওয়ার্মস হচ্ছে আমরা যদি অপরিষ্কার থাকি, আনক্লিন, আমাদের বডি যদি আনক্লিন থাকে, তাহলে আমাদের কি হয়ে যেতে পারে, রিংওয়ার্মস হতে পারে। রিংওয়ার্মসের বাংলায় কি, চুলকানি যাকে বলে, এটা হতে পারে। যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে আমাদের রিংওয়ার্মস হয়। রিংওয়ার্মস মানে চুলকানি, কোনো একটা জায়গায় ইনফেকশন মতো হয়ে যায় এবং ওটা খালি খালি চুলকায়, খালি খালি চুলকায়, খালি খালি চুলকায়। তো আমাদের প্রচন্ড প্রবলেম হয়, কাজ করতে করতে খালি এরকম চুলকাচ্ছি, এরকম চুলকাচ্ছি, এরকম চুলকাচ্ছি, একদম ভালো হয় না। তো তাই জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। কিরকম ভাবে, আমাদের অলওয়েজ ক্লিন ক্লোথস পরা উচিত, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরা উচিত। আমাদের নিজেকে ভালো মতো পরিষ্কার করে সাবান দিয়ে সোপ দিয়ে চান করা উচিত, হেয়ারে শ্যাম্পু করা উচিত। তাহলে কি হবে, আমরা ক্লিন থাকবো, আর ক্লিন থাকলে এই রিংওয়ার্মসের মতো প্রবলেম হবে না। পার্সোনাল হাইজিন মেনটেন করবো, সবসময় হাত ধোবো, বারবার কোনো বাইরে গেলে, বাইরে থেকে গেলে, খাওয়ার আগে খাওয়ার পরে হাত ধোবো, ক্লিন থাকবো, তাহলে আমাদের এই রিংওয়ার্মসের প্রবলেমটা হবে না। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে যেটা ছড়ায় না। এর মধ্যেও অনেকগুলো ডিজিজ ভাগ আছে। নন কমিউনিকেবল ডিজিজ মানে যেটা ছড়াচ্ছে না, মানে তোমার থেকে আরেকজনের হয়ে যাবে না, বা আমার থেকে আরেকজনের হয়ে যাবে না, ঠিক কথা, ভালো কথা। কিন্তু এটা কেন হবে, এটা হবে ওই যে বলেছিলাম, ডেফিসিয়েন্সি। আমাদের বডির যে নিউট্রিশন যেগুলো লাগে ওগুলোর যদি ল্যাক হয়ে যায়, মানে অভাব হয়ে যায়, তাহলে এই ডেফিসিয়েন্সি ডিজিজগুলো হয়। ডেফিসিয়েন্সি ডিজিজ হলে প্রবলেমটা কি হয়, ডেফিসিয়েন্সি ডিজিজে আমাদের বডিতে ইয়া তো প্রোটিন আমরা ঠিকঠাক ইনটেক করছি না, ইয়া তো কার্বোহাইড্রেট ঠিকঠাক ইনটেক করছি না, ইয়া তো আমরা ভিটামিন ঠিকঠাক ভাবে নিচ্ছি না, ইয়া তো আমরা মিনারেল ভাবে ঠিকঠাক ভাবে নিচ্ছি না, ইয়া তো আমি ওয়াটার ঠিকঠাক ভাবে খাচ্ছি না। এই সমস্ত প্রবলেম, নিউট্রিশনের ডেফিসিয়েন্সির জন্য যে রোগগুলো হয় তাদের বলা হয় ডেফিসিয়েন্সি ডিজিজ। ডেফিসিয়েন্সি ডিজিজ ব্যাপারটা কি, ডেফিসিয়েন্সি ডিজিজ মানে হচ্ছে এই জিনিসের, এই প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট ভিটামিনস মিনারেলস এগুলোর ল্যাক বডিতে যদি হয়, মানে কমই যদি হয়, কমে যায় যদি বডিতে, তাহলে ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি মানে কম, এগুলো কমে গেলে আমাদের বডিতে যে রোগটা হয় এটাকেই বলে ডেফিসিয়েন্সি ডিজিজ। ফর এক্সাম্পল, এই যে বলছিলাম যে ভিটামিন সি, যদি ভিটামিন সিটা আমাদের বডিতে কমে যায় তাহলে কি হবে, আমাদের স্কারবি রোগ হবে, মানে হাত পা বেঁকে যাওয়া, হাত পা বেঁকে যায়, এরকম হাত পা পুরো বেঁকে যাবে, এটাকে বলে স্কারবি রোগ। এটা ভিটামিন সি আমাদের বডি যদি কম হয়ে যায় তাহলে হবে। আবার সেম অ্যাজ রাতের বেলা আমরা দেখতে পাবো না, নাইট ব্লাইন্ডনেস বলে। যদি আমরা ভিটামিন এ ঠিকঠাক ভাবে ইনটেক না করি, ভিটামিন এ কিসে থাকে, স্পিনেচে থাকে, এগে থাকে, তো এগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে ইনটেক না করি, ভিটামিন এ রিচ যে ফুডগুলো, স্পিনাচ, গ্রিন সবজিগুলো, গ্রিন ভেজিটেবলস গুলো যদি ঠিকঠাক ভাবে ইনটেক না করি, তাহলে আমাদের কি হবে, নাইট ব্লাইন্ডনেস হবে, মানে রাতের বেলায় আমরা কিছু দেখতে পাবো না, রাত কানা রোগ বলে। রাতের বেলায় আমরা দেখতে পাবো না বা অনেক কম দেখতে পাবো, এটাকেই বলে নাইট ব্লাইন্ডনেস। এটা হবে কেন, ভিটামিন ই এর যদি আমরা ঠিকঠাক ভাবে ইনটেক না করি, ল্যাক অফ ভিটামিন এ যদি আমাদের বডিতে যায় তাহলে হবে। এবার হচ্ছে রিকেট। রিকেট কেন হয়, ভিটামিন ডি, ওই যে বলেছিলাম ভিটামিন ডি আমাদের হাড্ডিগুলোকে স্ট্রং রাখে, তো ওটাই যদি আমরা ঠিকঠাক ভাবে ইনটেক না করি, ভিটামিন ডি কিসে থাকে সেটাও বলেছিলাম, ভিটামিন ডি থাকে হচ্ছে যেগুলো আমাদের সানলাইটে, সবচেয়ে হাই ভিটামিন ডি থাকে সানলাইটে, এছাড়া মিল্কে থাকে, চিজে থাকে, বাটারে থাকে ভিটামিন ডি। এটা যদি আমরা ঠিকঠাক ভাবে, সানলাইট বিশেষ করে যদি সানলাইট নিই তাতেও হবে। তো এই যে জিনিসগুলো যদি আমরা নিই তাহলে আমাদের হাড্ডিগুলো স্ট্রং হবে, বোনসগুলো স্ট্রং হবে, এবং এটা যদি আমরা না নিই, আমাদের বডিতে যদি ল্যাক হয়ে যায়, মানে ডেফিসিয়েন্সি হয় এই ভিটামিন ডি, তখন হবে এই রোগটা, রিকেট রোগ। রিকেট রোগ এরকম হাড়গুলো শুকিয়ে যাওয়া, হাড় ক্ষয়ে যাওয়া, হাড় ক্ষয়ে ক্ষয়ে হাড়গুলো সরু সরু হয়ে যাবে। আমাদের যে হাড্ডিগুলো আছে, হাড়গুলো সরু সরু হয়ে যাবে, বেঁকে যাবে, সরু সরু হয়ে যাবে, উইক হয়ে যাবে, এবং পুরো রোগা থিন হয়ে যাবে, হাত পা বেঁকে যাবে, হাড়গুলো কমজোর একদম, মানে উইক হয়ে যাবে, এটাকে বলে রিকেট রোগ। হাঁটাচলা বন্ধ হয়ে যাবে, বিছানা থেকে উঠতে পারবে না পেশেন্ট, সেরকম ডেঞ্জারাস। এবারে গয়েট্রি। গয়েট্রিটা কি, গয়েট্রি হচ্ছে আমাদের আয়োডিনের অভাবে হয়। আয়োডিনও একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মিনারেলস। আয়োডিন হচ্ছে নুনে থাকে, আমাদের আমরা যে সল্টটা ইনটেক করি ওর মধ্যে থাকে আয়োডিন। আয়োডিন, তো সল্ট ইনটেক যেটা করি ওর মধ্যে থাকে আয়োডিন, ওটা যদি আমার বডিতে ঠিকঠাক পরিমাণে না যায় তাহলে হবে গয়েট্রি। গয়েট্রি কি, আমাদের যে গলাটা এরম হয়ে ফুলে যাবে, এই গলাটা এরম হয়ে ফুলে যাবে,
এটাকে বলে গয়েট্রি। গয়েট্রি হয় আমাদের বডিতে যদি আয়োডিনের পরিমাণ কমে যায়, আয়োডিনটা কিসে থাকে? নুনে থাকে, সল্ট। সল্ট আমাদের ওই জন্য খাওয়া উচিত, বেশি পরিমাণে না, বাট একটা সার্টেন কোয়ান্টিটিতে। আমরা সব কিছু তরকারিতে আমরা নুন খাই, আমরা ডালের মধ্যে নুন দিই, ভেজিটেবলসের মধ্যে নুন দিই, তবে যে কোনো তরকারি, ডিমে রান্না করি ডিমে নুন দিই, মাছে রান্না করি মাছের নুন দিই, মাংস রান্না করি মাংসের নুন দিই। তো যা রান্না করি আমরা নুনের মধ্যে দিই। কেন? বিকজ নুনটাও আয়োডিনটাও আমাদের বডিতে খুব দরকারি জিনিস, না হলে আমাদের এই ধরনের ডিজিজ হবে। এছাড়া কি হতে পারে? এই নেক রিজিয়ন ফুলে গিয়ে এই গয়েট্রি হতে পারে, এইটা। এবার হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন কি? তো ভ্যাকসিনেশন হচ্ছে আমরা কিছু কিছু রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছি। ভ্যাকসিনটা কি? ভ্যাকসিন হচ্ছে ডেড জার্মস, মানে ধরো পোলিও, হেপাটাইটিস বি, এগুলো রোগগুলো আগে হতো মানুষের, এবং মানুষ মারা যেত, বিশাল বড় বড় ক্ষতি হয়ে যেত। তো ওই জন্য এই রোগের ডেড জার্মস গুলোকে নিয়ে স্টোর করে রাখা হয় এবং আমাদের বডিতে, ভালো নর্মাল বডিতে ইনজেক্ট করে দেওয়া হয়। তাতে কি হবে? ওই ডেড জার্মস গুলো আমাদের বডিতে গিয়ে একটা অ্যান্টিবডি তৈরি করে, যে অ্যান্টিবডিটা পরবর্তীকালে ওই রোগটা, মানে হেপাটাইটিস বি হলে হেপাটাইটিস বিটা, পোলিও হলে পোলিওটা, রোগটা আমাদের বাইরে থেকে আর অ্যাটাক করতে পারবে না আমাদের বডিতে। কেন? অলরেডি ওর ডেড জার্মস আমাদের বডিতে ইনজেক্ট করে দিয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে, পোলিও পালস, পোলিও খালা, সেটার মাধ্যমে। তাহলে ওই বডিতে ওই জার্মসটা গিয়ে স্প্রেড করে ওর একটা অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি মানে কি? একটা শিল্ড, একটা শিল্ড তৈরি করে। এই ক্যাপ্টেন আমেরিকা, সে শিল্ড, শিল্ড। তো শিল্ড তৈরি করে, যেটা নাকি বাইরে দিয়ে ওই পোলিও রোগের যদি ভ্যাকসিন নিয়ে নিই তাহলে পোলিও হবে না, যদি হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে নিই তাহলে হেপাটাইটিস বি হবে না। এরকম। তো কোভিড-19 ভ্যাকসিন সবাই নিচ্ছিলাম আমরা। কেন নিচ্ছিলাম? যাতে কোভিড-19 আমাদের বাইরে দিয়ে অ্যাটাক না করতে পারে। কারণ ওরই কোভিড-19 এর ডেড জার্মসটা আমরা ইনটেক করে নিচ্ছি, ইঞ্জেকশনের মাধ্যমে আমাদের বডিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। ওটা বডিতে গিয়ে ডেড জার্মস যেহেতু, ওটা বডিতে গিয়ে আমাদের বডির সঙ্গে মিশে, রক্তের সাথে ব্লাডের সাথে মিশে অ্যান্টিবডি তৈরি করছে, মানে একটা শিল্ড, সেই ক্যাপ্টেন আমেরিকা শিল্ড। তো শিল্ডটা কি করছে? আমাদের বাড়ি থেকে রোগগুলোকে, মানে কোভিড-19 কে যাতে ঢুকতে না পারে সেটাকে প্রোটেক্ট করছে। তাহলে এইভাবে আমরা প্রোটেক্ট হচ্ছি ভ্যাকসিনেশনের মাধ্যমে। তো ভ্যাকসিনেশন ব্যাপারটা, ভ্যাকসিন ব্যাপারটা বললাম। ভ্যাকসিনের মধ্যে কি থাকে সেটা বললাম, যে ডেড জার্মস গুলো থাকে। আর ভ্যাকসিনেশন মানে হচ্ছে ইনজেক্ট করা বা কোনোভাবে খাইয়ে দেওয়া, এইভাবে। এই ভ্যাকসিনেশন হয়ে গেল। এবার ওই বাইরে থেকে ওই রোগটা আর অ্যাটাক করতে পারবে না। যদি অ্যাটাক করেও ফেলে আমাদের বডিতে হার্ম করতে পারবে না, মানে ডেঞ্জারাস কোনো ড্যামেজ করতে পারবে না বডিতে। যদি ইনসেন্স আবার অ্যাটাক, মানে ওরা যদি ঢুকেও যায় কোনো কারণে, কোনো ক্ষতি করতে পারবে না, সেরকম সিভিয়ার কোনো ড্যামেজ করতে পারবে না, যদি আমরা এই ভ্যাকসিনেশন গুলো নিয়ে নিই। ভ্যাকসিনেশনের এক্সাম্পল বলেছি হেপাটাইটিস বি, পোলিও, আরো আছে কোভিড-19, এগুলো হচ্ছে ভ্যাকসিনেশনের এক্সাম্পল। এছাড়া টিটেনাস, আমাদের হাত পা কেটে গেলে, যদি পুরনো জং পড়া কোনো লোহায় হাত পা কেটে যায়, আমরা সঙ্গে সঙ্গে ওষুধের দোকানে দৌড়াই। কেন? টিটেনাস নেওয়ার জন্য, বা ডাক্তারখানায় যাই টিটেনাস নেওয়ার জন্য। কেন? কারণ টিটেনাস একটা খুব ডেঞ্জারাস ডিজিজ, যেটাতে হাত পা বেঁকে যায়, মানুষ মরেও যেতে পারে। হাত পা বেঁকে যাবে এবং মানুষ মরেও যেতে পারে, এত ডেঞ্জারাস ডিজিজ। সেটার জন্য আছে কি? ভ্যাকসিনেশন। হাত পা কেটে গেলে 24 আওয়ার্স এর মধ্যে বলে টিটেনাস নিয়ে নিতে। টিটেনাসটা কি? টিটেনাস হচ্ছে একটা ভ্যাকসিন, যেটা নিলে আমাদের আর ওখান থেকে টিটেনাস রোগটা হবে না। এই তো আজকে আমরা পুরো চ্যাপ্টারটা পড়লাম। ফার্স্ট চ্যাপ্টারটা পুরো এক্সপ্লেন করলাম তোমাদের সামনে। ফার্স্ট চ্যাপ্টারটার নাম যেটা ছিল সেটা হচ্ছে ফুড, হেলথ অ্যান্ড ডিজিজ। ফার্স্ট চ্যাপ্টার, এটা হচ্ছে দিল্লি সিবিএসসি বোর্ডের সায়েন্সের ক্লাস 5 এর ফার্স্ট চ্যাপ্টার। এটা আজকে আমরা তোমার সামনে পুরোটা এক্সপ্লেন করলাম। আর একটা কি নোটসের মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট একটা দুটো টপিক আছে, যেটা আমি তোমাকে বলতে চাই, তোমাদের বুকেই আছে এটা। সেটা হচ্ছে, যদি আমরা এই জিনিসগুলো না করি, মানে কোন কোন জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করলে আমরা মোটামুটি ভাবে এই কমিউনিকেবল ডিজিজগুলো থেকে বাঁচতে পারি মোটামুটি ভাবে। যেমন ধরো খোলা খাবার না খাওয়া। খোলা খাবার মানে কি? আনকাভার্ড ফুড, যেমন ধরো রাস্তার ধারে স্টলে আনকাভার্ড অনেক কিছু বিক্রি হয়, যেমন ধরো দেখেছো আলুর চপ খোলা বিক্রি হয়, কভার করে রাখা হয় না। বা ধরে নাও কোনো রকম পকোড়া রাস্তার ধারে ওপেন যেগুলো বিক্রি হয়, ওপেন যে ফুডগুলো বিক্রি হয় সেগুলোকে খাওয়া উচিত না। কোনো রকমের স্ন্যাক্স আর ওপেন বিক্রি হচ্ছে, রাস্তায় ধুলো বালি উঠছে, এই রকম ফুডগুলো ইনটেক করা উচিত না। তারপরে ওভার রাইপ ফুড, ওভার রাইপ মানে অতিরিক্ত পাকা কোনো ফল খাওয়া উচিত না। কেন? ওর মধ্যে জার্মস গুলো বেশি অ্যাটাক করে। আম খুব পেকে গেলে, একদম পাকা, মানে খুব পেকে গেলে আমটা, মানে ওভার রিপ যেটাকে বলে, অতিরিক্ত পাকা আম খাওয়া উচিত না। অতিরিক্ত পাকা আপেলও খাওয়া উচিত, আমরা খাই না কেউ, ওটাকে আমরা পচা বলি বা খাই না। কেন খাই না? কারণ অতিরিক্ত পাকা জিনিসের মধ্যে জার্মস গুলো অ্যাটাক করে। অতিরিক্ত পাকা আপেল হোক, অতিরিক্ত পাকা পেয়ারা হোক, অতিরিক্ত পাকা আম হোক, ম্যাঙ্গো হোক, ওভার রাইপ যে ফ্রুটগুলো, কোনো ফ্রুটস তোলে, সেটা ইনটেক করা উচিত না। কেন? ওর মধ্যে জার্মস গুলো তাড়াতাড়ি করে অ্যাটাক করে, ওই জন্য। সেকেন্ড কথা হচ্ছে কি, আনকাভার্ড ফুড বললাম, খোলা খাবার খাওয়া উচিত না। আর একটা বললাম কি, খাওয়ার আগে সবসময় হাত ভালো করে ধুয়ে খেতে বসা উচিত, আবার খাওয়ার পরে হাত ভালো করে ধুয়ে নেওয়া উচিত। আর কি বললাম?
জল ওয়াটারের মতো জিনিস এগুলো সবসময় ক্লিন ইনটেক করা, পরিষ্কার জল পরিষ্কার ফুড আমাদের ইনটেক করা উচিত। হাত বারবার করে ধোয়া উচিত হাইজিন মেনটেন করার জন্য। এছাড়া একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান একজন পেডিট্রিশিয়ান আবিষ্কার করেছিলেন ওআরএস। ওআরএস এটা কি? এক সময় প্রচুর ডক্টর দিলীপ মাহালানাবিস তিনি এটা আবিষ্কার করেছিলেন। এটা কিছুই না, এটা হচ্ছে একটা আমাদের বডিতে যখন অতিরিক্ত পরিমাণে ধরো ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া মিনস আমাদের বডিতে অতিরিক্ত ভুল মানে আনক্লিন ফুড হয়তো আমরা ইনটেক করে ফেলেছি বা আনক্লিন ওয়াটার ইনটেক করে ফেলেছি, যার ফলে আমাদের পটি বমি হয়েই যাচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে ডায়রিয়া হয়ে যাচ্ছে। এবং ডায়রিয়া থেকে মারাত্মক লেভেলে যদি পটি বমি হয়ে থাকে তাহলে ওটা কলেরা স্টেজে চলে যেতে পারে। তো এটা যাতে না হয় ওটাকে আটকানোর জন্য একটা বডিকে, কারণ বডি থেকে অতিরিক্ত পরিমাণে তখন ওয়াটার বেরিয়ে যায়, যখন ওই ওয়াটারি টু স্টুল বলে মানে একদম জলের মতো পটি হতে থাকে, তখন আমাদের বডি থেকে না প্রচুর পরিমাণে জল, পুরো বডির জল হুড় করে বেরোতে থাকে, তখন বডি উইক হয়ে যায়, প্রচন্ড উইক হয়ে যায়। তখন বডিকে ঠিকঠাক রাখার জন্য ওআরএস একটা সলিউশন, যেটা ডক্টর মাহালানাবিশ দিলীপ মাহালানাবিশ ইনি তৈরি করেছিলেন। এটা হচ্ছে কি, এটা ওই সলিউশনটা হচ্ছে কিছুই না, একটা ওয়াটার থাকবে ওর মধ্যে, ওর মধ্যে সল্ট থাকবে, ওর মধ্যে একটু সামান্য পরিমাণে সল্ট আর ওয়াটার থাকবে, কারণ আমাদের জলের আকারে যখন জলটা হুড় করে বেরিয়ে যাচ্ছে আমাদের বডিতে আয়োডিনও কমে যাচ্ছে, সল্ট কমে যাচ্ছে, সল্টের পরিমাণ কমে যাচ্ছে বা আয়োডিনের পরিমাণ কমে যাচ্ছে, ওয়াটারের পরিমাণ কমে যাচ্ছে। আর সামান্য পরিমাণে সুগার, কারণ সুগার লেভেলটা খুব লো হয়ে যায় তখন, সামান্য পরিমাণে সুগার থাকে, এই তিনটার মিক্স আপ হচ্ছে ওআরএস। এই ওআরএসটা আমাদের ইনটেক করানো হয়, তাহলে কি হবে, আমাদের বডি যে অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে ওটা পুরো যে বেরিয়ে যাচ্ছে ওটা আবার রিটেন হতে থাকে, মানে ভরতে থাকে যত পরিমাণে আমরা ওআরএস খাবো। ওই জন্য যখন আমাদের ডায়রিয়া টাইপের কোনো প্রবলেমস হয়, মানে অতিরিক্ত পটি হচ্ছে বমি হচ্ছে, পটি হয়ে যাচ্ছে জলের মতো পটি হচ্ছে, মানে ওয়াটারি স্টুল বলে ওটাকে, ওটা যখন হয় তখন আমাদের কি করতে হয়, ওআরএস খাওয়ানো হয়। ওআরএস এটা প্যাকেট এরকম পাউচে বিক্রি হয়, ওটা কেটে জলের মধ্যে গুলে খাওয়ানো হয়। তাতে কি হয়, ওই যে জলটা বেরিয়ে যাচ্ছে ওটা আবার যেন পূরণ হয়ে যায় আমাদের বডিতে। এই জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, থ্যাংক ইউ বাচ্চারা। যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে দেখবে আর সাবস্ক্রাইব করবে। ওকে, তোমাদের সবার প্রিয় গৌরব স্যার। ওকে, বাই বাই।